বুদ্ধি খাটিয়ে মাসের হিসাব করলে হাজার হাজার টাকা বাঁচানো যায়। আসসালামু আলাইকুম। তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। এখানে প্রথমে আমি দেখাচ্ছি ইফতারের আয়োজন। আজকে কি কি আয়োজন ছিল ইফতারে। আজকে দেখতে পাচ্ছেন কোনো রকম কোনো বাজা পড়া কিছুই নেই, কারণ কয়েকদিন পর পর আমি এরকমই করি। মাঝে মধ্যে দুই একদিন যদি আমি একটু ছোলা বুট কিংবা বাজা পোড়া করি, তারপরে আবার দুই একদিন হচ্ছে ছিঁড়ে তারপরে সাধারণ খাওয়ার। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই নর্মালি খাবার, কারণ কি এখানে কোনো প্রকারে বাজা পোড়া কিছুই নেই। দেখতে পাচ্ছেন শসা নিয়েছি, সাথে আছে কমলা, আপেল, এখানে হচ্ছে আপেল কুল। তো এগুলো নিয়ে হচ্ছে আমরা এই যে ইফতারে বসলাম। এখানে শরবত আছে, শরবত কিন্তু সব সময় থাকে, যেহেতু একটু গরম পড়ছে, রমজান মাসে সবারই শরবত থাকে। তো এখানে হচ্ছে চিড়া, এই যে মাঝে মধ্যে চিড়াটা হচ্ছে নিয়ে আমরা খাই দুধ কলা দিয়ে, খুবই ভালো লাগে। এটা সবচেয়ে স্বাস্থ্যকর খাবার আমি মনে করি। এই যে লিকুইড দুধ নিয়ে নিয়েছি আমি এখানে, সাথে চিনি লবণ মিশিয়ে নিয়েছি। লিকুইড দুধটা হচ্ছে আমি চিড়ার সাথে মিশিয়ে তারপর হচ্ছে কলা দিয়ে খাবো। মেখে সবাই মিলে একসাথে মেখে হচ্ছে আলাদা আলাদা করে তারপরে খাবো। এরকম করে হচ্ছে আমরা সব সময় ইফতারটা করে থাকি। মাঝে মধ্যে ছোলা বুট, তারপরে পেঁয়াজু বেগুনি ভাজা পড়া থাকে অনেক দিন আবার এরকম সাধারণভাবে থাকে। তো এরকম করে খেয়ে কিন্তু আমি অনেক অনেক উপকার পাই, খুবই ভালো লাগে রোজা থাকতে। তারপর হচ্ছে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি মাসের হিসাবটা করে আসলে যে হাজার হাজার টাকা জমানো যায়। যদি আমরা এটা হচ্ছে যে পুরো একটা মাসের যে টাকা আর কি বেতন, তো এই বেতন যে আমি কিভাবে সুন্দর করে হিসাবের লিস্টটা করে আসলে রাখি সব সময়, কোন ক্ষেত্রে কি কি লাগে এগুলা লিস্ট যদি আমরা না করে থাকি, কখনোই কিন্তু আমাদের মানে টাকার যে একটা হিসাবটা থাকে না। এটা কিন্তু সত্যি সত্যি বলতেছি, যে আমরা একটা হিসাব না করলে আমরা কোন সময় কত যায়, কোন সময় কি কত টাকা খরচ হয় না হয়, এটা কিন্তু আমরা বলতেই পারি না। তো হচ্ছে আমি এখানে যে একটা পুরো একটা মাসের যে একটা বেতন, এই বেতন দিয়ে আমি কিভাবে হচ্ছে পুরা মাসটা বুদ্ধি খাটিয়ে সুন্দরভাবে চলো কিন্তু অনেক টাকা বাঁচানো যায়, আমি আপনাদেরকে আজকে দেখাবো। এই ডায়েরিটার ভিতরে আমি সব সময় হচ্ছে প্রত্যেক মাসের হিসাবটা রাখি। প্রত্যেক মাস আসলে হচ্ছে আমি একটা হিসাব করে রাখি এই যে এই ডায়েরিটার মধ্যে। এটা কিন্তু আপনারা অনেক সময় দেখে থাকেন আমার এই ডায়েরিটা। এটার ভিতরে আমি প্রত্যেক মাসেরই হিসাবটা করি। তো আমি কিভাবে করব হিসাবটা একটুখানি দেখেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন আসলে কিরকম করে হিসাবটা আমি রাখি সব সময়। তা আমি প্রথমে হচ্ছে যে বাসা ভাড়াটা লিখছিলাম। আমরা অত হাই লেভেলের বাসায় থাকি না, আর আমরা যে এলাকায় থাকি ওই এলাকায় কিন্তু মোটামুটি মানে মিডিয়াম টাকায় বাসা ভাড়া পাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাসা ভাড়া 8,500 টাকা লিখলাম, কারণ এইদিকে আমার হচ্ছে বেডরুম 2টা, ডাইনিং একটা, তারপরে টয়লেট 2টা, তারপরে রান্নার রুম একটা। তো সব মিলিয়ে এই হচ্ছে মোটামুটি 8,500 টাকা বাসা ভাড়া। তারপরে হচ্ছে বিদ্যুৎ বিল, আমার বিদ্যুৎ বিল মাসে আসে 500 টাকা। এর চাইতে একটুখানি গিয়ে মানে বেশি কম হতে পারে, 400 450, অনেক সময় 520 টাকা এরকম করে আসে, এর চেয়ে কিন্তু বেশি আসে না। তারপর আমি লিখলাম এই যে 500 টাকায় আসে, আমার 500 টাকার ভিতরে থাকে। তারপরে হচ্ছে ওয়াইফাই বিল কিন্তু সত্যি সত্যি 500 টাকায় এটা থাকে সব সময় প্রত্যেক মাসে। তা আমি সব ইন টোটালে হিসাবটা করে নিচ্ছি আমার কোন ক্ষেত্রে কত টাকা লাগবে, তারপরে হচ্ছে কি অনুযায়ী আমি খরচ করে আমি আরো বাকি টাকা বাঁচাতে পারি, এরকম করে কিন্তু আমি হিসাবটা করি। এখানে হচ্ছে স্কুলের বেতন, ছেলের স্কুলের বেতন হচ্ছে প্রত্যেক মাসে 1,000 টাকা করে দিতে হয়। তা আমি 1,000 টাকা লিখলাম। তারপরে হচ্ছে হুজুরের বেতন, ও যে হুজুরের কাছে পড়ে, যে মানে ও মসজিদে যাই পড়ে কয়েকজন মিলে, তো হুজুরে 1,000 করে দেয় আর কি টাকা। তো আমি সেটাও লিখলাম, হুজুরের বেতন 1,000 টাকা আমার ছেলের। তারপর হচ্ছে দুধের টাকা, আমরা যে রোজ দুধ নিই, রোজ হচ্ছে আমরা প্রত্যেক দিন হচ্ছে হাফ কেজি করি নিয়ে থাকি, আর 100 টাকা হচ্ছে কেজি। তো এখানে আমরা হাফ কেজি নিই, এজন্য হচ্ছে 1500 টাকা মাসের দুধের হিসাব আর কি। তো ইন টোটালি হিসাবটা আমি লিখতেছি, আপনারা দেখেন তাহলে বুঝতেই পারবেন। এখানে হচ্ছে ম্যাডামের বেতন, মানে হচ্ছে আমার ছেলেকে একটা মেয়ে আসি প্রাইভেট পড়ায়, বাসা আসি পড়ায়, ওখানে ওরে 1500 টাকা করে দিই। শুধু ছোট ছেলে তো, আমার ছেলে হচ্ছে ক্লাস 2 পড়ে, তো ওকে হচ্ছে 1500 টাকা দিয়ে পড়ায়, আমি সেটাও লিখলাম। আর হচ্ছে গ্যাস বিল হচ্ছে এখানে আমাদের কিন্তু মানে কোনো লাইনের গ্যাস নেই, আমাদের হচ্ছে সিলিন্ডার ব্যবহার করতে হয় প্রত্যেক মাসে। তো আমি এখানে এই যে 1600 টাকা সিলিন্ডার বিলটাও আমি লিখলাম। তারপর হচ্ছে মানে বাড়িতে হচ্ছে কত টাকা করে দিই, মানে আমার শ্বশুর বাড়িতে আর কি কেউ নেই ওখানে, শুধু আমার শাশুড়ি, যারা আলাদা আলাদা খায়, শাশুড়ির জন্য হচ্ছে 3,000 টাকা করে পাঠায়।
আর হচ্ছে এখানে চাউল কিন্তু মাসে আমরা কিনি 25 কেজি বস্তা। তো 25 কেজি বস্তা হচ্ছে 1500 টাকা বা 1600 টাকা এরকম আমি লিখলাম। তারপরে হচ্ছে এখানে মাছ মাংসের জন্য আমি 3000 টাকা রাখলাম, মাছ মাংসের ক্ষেত্রে আর কি। আসলে মাংস অনেক সময় খাওয়া হয়, মাছ লাগে, তারপরও আমি ধরলাম 3000 টাকা। সবজি হচ্ছে 2000 টাকা। সবজি তো রোজে লাগে সবজিগুলা, তো 2000 টাকা আমি সবজির জন্য রাখলাম। ইত্যাদি যত কাঁচামরিচ হতে যাবতীয় যত সবজি লাগে। মুদির জন্য হচ্ছে মুদি বাজার 2000 টাকা লিখলাম। সাথে হচ্ছে ওষুধ খরচ, ওষুধ বেশি লাগে না, শুধুমাত্র এই যে গ্যাস্ট্রিকের ওষুধটা একটু লাগে, তো আমি 500 টাকা লিখলাম। তো আমি এখানে ইন টোটাল হিসাবটা করলাম। তারপরও হচ্ছে আমি অতিরিক্ত মানে যে একটা এই যে হিসাবটার ভিতরে একটা অতিরিক্ত আমি 1000 টাকা রাখবো, সেটাও লিখবো। এখানে আপনাদেরকে দেখাচ্ছি আমার বাসা ভাড়া, বিদ্যুৎ বিল, ওয়াইফাই বিল, ছেলের স্কুলের বেতন, মানে সব মিলিয়ে আমি এখানে ইন টোটাল যে হিসাবটা করলাম, একটা মাসে কি কি খরচ হয় আনুষঙ্গিক সব কিছুই কিন্তু আমি এটার ভিতর লিখলাম, দেখতে পাচ্ছেন আপনারা। তো লেখে হচ্ছে আমি এখানে অতিরিক্ত কিছু টাকা লিখবো 1000 টাকা। তো আপনারাও যদি এরকম করে মাসের হিসাবটা করে রাখেন তাহলে কিন্তু আপনাদের বাড়তি কোনো টাকাই যাবে না। এটা চেয়ে অতিরিক্ত হালকা কিছু টাকা রেখে রাখবেন। অতিরিক্ত হয়তো অনেক সময় একটুখানি এদার একটুখানি হয়, তা আমি এখানে অতিরিক্ত লিখতেছি 1000 টাকা। তো দেখতেই পারছেন আমার হিসাবের মানে কীরকম হিসাবটা আমি করে রাখি। তা আমরা যদি এরকমভাবে প্রত্যেক মাসে হিসাবটা করে রাখি তাহলে কিন্তু আমাদের বাড়তি কোনো টাকাই খরচ হবে না, কিংবা আমাদের যে বেতনের থেকে আমরা প্রত্যেক মাসে একটা হিসাব পাই, বাড়তি খরচ হবে না। এই হিসাব থেকে আপনারা যতটুকু হিসাব করে বাকি টাকা হচ্ছে আপনাদের হচ্ছে রেখে দিতে পারবেন। যে একটা বেতনের যে আমি তো আয় বুঝে ব্যয় করি, অতিরিক্ত যে আমার বেতনেরটা আমি বাসা ভাড়া থাকবো 20,000 টাকা, ওরকম না। আমরা ওই লেভেলের সব কিছু ইন টোটাল খরচ করেও কিন্তু আরও কিছু টাকা থেকে যায়। তো প্রত্যেক মাসে হচ্ছে 2-3 হাজার টাকা করে জমানো যায়, এটা কোনো ব্যাপারই না। 2-3 হাজার টাকা জমানো ইন টোটাল সব থেকে। তা আমার একটা ব্যাংক আছে হচ্ছে প্লাস্টিকের ব্যাংক আর কি, মাটির ব্যাংক এখন নেই, মাটির ব্যাংক ভেঙে ফেলছি। তো মাটির ব্যাংকের ভিতর প্লাস্টিকের ব্যাংকের ভিতর আমি হচ্ছে সবসময় 2-3 হাজার টাকা রেখে থাকি। তো এইভাবে করে কিন্তু হাজার হাজার টাকা জমানো যায়, হিসাবের ভিতর থাকলে কিন্তু আমরা জমাতে পারি। যদি হিসাব না করি তাহলে কিন্তু জমাতেও পারবো না, এলোমেলোভাবে হচ্ছে খরচটা চলে যাবে। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে হচ্ছে এই যে ইন টোটাল হিসাব করে টাকা জমানো যায়। আশা করি বুঝতে পারছেন সবাই। এখানে হচ্ছে আমি এই যে সেও মাছ, আচ্ছা হচ্ছে সেও মাছ রান্না করব। আসলে এই মাছটা অনেক প্রিয়, কিন্তু এখানে পাই না বাসা বাড়িতে, তাও একটুখানি পেয়েছে নিয়ে আসছে। তো আজকে রান্না করব সেও মাছ রান্না করার জন্য এখানে হচ্ছে আমি এই যে দেখতে পাচ্ছেন মশলাগুলো কষিয়ে নিচ্ছি ভালোভাবে। আসলে সব সময় কিন্তু আমি তরকারি রান্না করার আগে হচ্ছে মশলাটা একটু কষিয়ে নিই, এরকম করে হচ্ছে রান্না করি। তো রমজান মাসে যেহেতু আমাদের রান্না বান্না মোটামুটি মানে কেউ হয়তো আরো ভালো ভালো খাবার খান, অনেকে আমার সামান্য খাবার দেখে অনেকে বলতে পারেন যে আপনি সবসময় দেখি এ ধরনের খাবারে রান্না করেন। আসলে আমি এরকমই রান্না করি সব সময়, যে মাছ একেবারে মাংস খাবো ওটা না, মাংস মাঝে মধ্যে খাই, যেটা সব সময় আসলে খাওয়া সম্ভব না। তো মাঝে মধ্যে মাংস খাই, অন্য অন্য খাবারও রান্না করি আমরা। তার মধ্যে একটুখানি মাছ হয়তো থাকে, কারণ ছেলেরা একটু মাছ বেশি পছন্দ করে, এই জন্য আমার মাছ থাকে। তো এই মাছটা কিন্তু ওরা খেতে পারবে না, চেও মাছটা কিন্তু খাওয়া যায় না, এটার ভিতর কাঁটা থাকে। আর আমার খুবই পছন্দ, এটা শুধু একাই ধরতে গেলে আমিই খাবো, আর হচ্ছে ওর আব্বু খাবে একটু। তো আমি হচ্ছে রান্না করতেছি এখানে, আর সাথে হচ্ছে আরেকটা মজার রান্না করব, সেটাও আপনাদেরকে দেখাবো। আমার রান্নাটা হয়ে যাক, তারপর হচ্ছে একটা একটা করে রান্না করতেছি, কারণ আরেকটা চুলা বন্ধ। এত বেশি এনে যেহেতু আজকে হচ্ছে সামান্য ইফতারের আয়োজন ছিল, ইফতারের আয়োজনটা আপনাদেরকে তো দেখিয়ে দিয়েছি, বেশি কিছু ছিল না। যেহেতু যেদিন ভাজা পোড়া আসলে করি না সেদিন কিন্তু আমার কাজটা একটু কম থাকে। যেদিন আমি পেঁয়াজু বেগুনি আলুর চপ সে মানে এ ধরনের যদি জিনিসগুলো তৈরি করি দাঁড়ায় ওই দিন আমার সময়ও বেশি যায়, মানে সারাক্ষণে কাজ করতে হয়। তারপরে হচ্ছে আমার যে অনেক কষ্ট হয়, অনেক ফাঁই ব্যথা করে দাঁড়ায় রান্নাগুলো করতে। এই জন্য যেদিন আমি ভাজা পোড়া করি না, ছিঁড়া দুধ কলা দিয়ে খাই থাকি সাধারণ খাবার, তাহলে কিন্তু কষ্টটাও কম হয়, আসলে মানে সময়টাও থেকে যায়। তো আমার এখন সময় আছে, এই জন্য আস্তে আস্তে করে রান্না করতেছি এখানে। তো এখানে আমার চেওয়া মাছটা হচ্ছে হয়ে গেছে, তা আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখন কিন্তু সব সময় আমি মনে করি ধনিয়া পাতা পাওয়া যায়, দেখতে পাচ্ছেন তাজা, এগুলো কোনো ফ্রিজের না, ফ্রিজে রাখি 2-1 দিন, কারণ এখন পাওয়া যায়। আগে কিন্তু
গরমকাল আসলে কিন্তু আসলে ধনিয়া পাতা পাওয়া যেত না, এখন অ্যাভেলেবেল পাওয়া যায় বাজারে। তো ধনিয়া পাতা আসলে দিলে স্বাদ একটু মনে হয় বেশি বেড়ে যায়, ফ্লেভার আসে সুন্দর, এই জন্য ধনিয়া পাতা সবাই দিয়ে থাকে আমি মনে করি। তা আমার মোটামুটি হচ্ছে হয়ে গেছে আমার হচ্ছে মাছটা। এখন হচ্ছে আমি যে রান্নাটা করব, দেখতে পাচ্ছেন এখানে মশারির ডাল আর আলু টুকরো করে নিয়েছি ছোট ছোট সাইজ করে। আজকে হচ্ছে মশারির ডাল দিয়ে আলু দিয়ে চটচড়ি করব, একেবারে সুন্দর করে মাখা মাখা করে রান্না করব। অসাধারণ এই খাবারটা, কিন্তু বাচ্চাদের জন্য সবচেয়ে আমি মনে করি এই খাবারটা বেটার, একেবারে খুবই মজা হয়। তো দেখতে পারবেন আমি কিভাবে রান্না করি, এভাবে রান্না করলে কিন্তু অনেকই মজা হয় এই মশারির ডাল আর আলু দিয়ে রান্নাটা। তো এখানে রান্নার জন্য আমি হচ্ছে প্রথমে এই যে দেখতে পাচ্ছেন মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হচ্ছে মেন, আমি সবসময় এরকম করে রান্না করি, এটা বারবারও বলি আপনাদেরকে। এখন হচ্ছে আমি এই যে কষানোর পর হচ্ছে আলু মশারির ডাল দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ভালো করে কিছুক্ষণ নাড়াছাড়া করে হচ্ছে কষিয়ে নিব। তারপর হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এই রান্নাটাকে কেউ কখনো করেছেন আমায় বলবেন, আলু দিয়ে মশারির ডাল দিয়ে যদি এরকম করে রান্না করেন না, একেবারে সত্যি বলতেছি এই রান্নাটা এতটাই মজা হয়েছে, এতটাই মজা হয়েছে। বাচ্চারা তো এটা একেবারে খুবই পছন্দ করবে, যে কোনো 7-8 বছরের বাচ্চা গো, তারপরে আর একটু ছোট হলো, মানে অনেক পছন্দের এই খাবারটা, মশারির ডাল দিয়ে আলু দিয়ে চটচড়ি একেবারে মাখা মাখা করে। এটা কোনো পাতলা সাইজে আমি রান্না করব না, একটু মাখা মাখা করে রান্না করব। তো আমি অনেকক্ষণ ধরে হচ্ছে এটা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ ভাজলাম ভালো করে। ভাজার পরে হচ্ছে আমি পানি দিয়ে দিব, কারণ বেশি করে ভাজতে হবে এটা। পানি দিব অল্প পরিমাণ, যাতে করে এটা এই পানির মধ্যে সিদ্ধ হয়ে যায়, অল্প একটু পানি দিব। তা আমার ভালো করে বাজানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি একটুখানি পানি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন, কিন্তু পানি বেশি দিব না, আমি আবার বলছি। এই পানির মধ্যেই কিন্তু আমার হচ্ছে হয়ে যাবে ডাল রান্নাটা। বেশি দিলে কিন্তু আবার হচ্ছে মানে ডালটা বেশি একেবারে সিদ্ধ হয়ে সব আটার মতো হয়ে যাবে, এই জন্য হচ্ছে বেশি পানি দিব না, যতটুকুই দিয়েছি ওইটুকুর মধ্যে হচ্ছে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কতটুকু পানি দিয়েছি, একটু ডুবা ডুবা করে দিয়েছি। তারপরে হচ্ছে আমি কিছুক্ষণ এটা রান্না করব, রান্না করে কিন্তু আপনাদেরকে দেখাবো। তো এখন দেখতে পাচ্ছেন এই যে মানে এখানে কিছুটা হচ্ছে হয়ে এসেছে, তারপর আরও কিছু পরিমাণ পানিটা কমবে, আর একটু মাখা মাখা হলে হচ্ছে আমি বন্ধ করে দিব আর কি, রান্না হয়ে যাবে। যে কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে মশারির ডাল, আলুও কিন্তু অনেকখানি সিদ্ধ হয়ে গেছে। তারপরে হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে দিব, মানে আমার লাস্ট অবস্থা হয়ে গেছে তরকারিটা। ধনিয়া পাতা একেবারে দিলে কিন্তু মজা হয়, সব ক্ষেত্রে একটুখানি ধনিয়া পাতা করে দিয়ে দিই, এতে কিন্তু মজা লাগে, এই জন্য দিই। আর ডালের ভিতর দিলে তো আরও বেশি মজা হয়। তো এখন আমি এই যে ধনিয়া পাতাটা দিয়ে হচ্ছে একটুখানি নাড়াচাড়া করে দেব, কারণ এটা বেশিক্ষণ নাড়াচাড়া করলে একেবারে বেশি হয়ে যাবে, এই জন্য হচ্ছে আস্ত করে এই যে নাড়াচাড়া করে দিলাম, দেখতে পাচ্ছেন। তো আমার এই খাবারটাও কিন্তু রেডি হয়ে গেছে। তো আজকে আমার রান্না কী ছিল, হালকা পাতলা একটু রান্না, আপনাদের হয়তো বা মাছ মাংস ভালো ভালো খাবার একেবারে বেশি। তা আমার এই খাবার নিয়ে কিন্তু আমি অনেক সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। তো দেখতে পাচ্ছেন দুইটা রান্না কিন্তু হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে, কতটা আসলে অনেক অনেক টেস্টি হয়েছে রান্নাগুলো। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ছেও মাছ রান্না করলাম, অনেক সুন্দর একটা কালার এসেছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো মাছটা আমার হয়ে গেছে। তারপরে হচ্ছে সাথে এটা কিন্তু অনেক পছন্দের মাছ, ছেও মাছ কে কে চিনেন, কে কে খেয়েছেন একটু বলবেন। আমার থেকে অনেক ভালো লাগে এই মাছটা, অনেক ঘ্রাণ হয়, মানে যে একটা ফ্লেভার আসে মাছ থেকে, অনেক ভালো লাগে খেতে। আর এখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর মাখা মাখা হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ডাল আর আলু দিয়ে কত সুন্দর একটা তরকারি রান্না করা যায়, খুবই খুবই মজার হয় এই তরকারিটা। তো আজকে এই পর্যন্তই ছিল, আজকে আপনাদেরকে যতটুকুই দেখালাম এটুকুই ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।